তোমার জন্য রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে পরিবেশ বান্ধব গাছ এবং কেয়ার গিফট সামগ্রী। এই তোরে এক মুঠ জিলাপি দিলাম, তাও তুই মসজিদের কোনায় গিয়ে বসে থাক, তবুও তুই হচ্ছে বারবার হাত পাতিস না। আজকে আমরা 9টা টপিক লিখেছিলাম, এই 9টা টপিক থেকে তোমাদেরকে পড়াবো এবং 9টা টপিক থেকে খুব সহজে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি সেই জিনিসটা দেখাবো। নার্সিং এডমিশন টেস্টে এখান থেকে 100% সম্ভাবনা আছে 1 থেকে 2টা প্রশ্ন আসার। চলো সংখ্যা এবং অঙ্ক নিয়ে কিছু কথা বলি। অঙ্ক হচ্ছে 10টি। কোন 10টি অঙ্ক? 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি হচ্ছে অঙ্ক। তার মানে তোমার ক্লাস 7-এর অঙ্ক বইয়ে অঙ্ক আছে 10টা, ক্লাস 8-এর অঙ্ক বইয়ে অঙ্ক আছে 10টা, ক্লাস 10-এর অঙ্ক বইয়ে অঙ্ক আছে 10টা, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের অঙ্ক বইয়ে অঙ্ক আছে 10টা। এই অঙ্কগুলোকে পরপর সাজিয়ে আমরা সংখ্যা নির্ণয় করি। কিরকমের? আমি যদি তোমাকে এখন বলি 145, তাহলে বলো তো এখানে কয়টা সংখ্যা আছে? এখানে একটি সংখ্যা আছে, একটি সংখ্যা। এখানে সংখ্যা হচ্ছে কয়টা ভাইয়া? একটি সংখ্যা। কিন্তু আমি যদি তোমাকে এখানে প্রশ্ন করি কয়টি অঙ্ক আছে, তাহলে এখানে মোট 3টি অঙ্ক আছে। এই যে 3টি অঙ্ক আছে, 3টি অঙ্ক আছে, 3টি অঙ্ক আছে। ওকে, আচ্ছা, এতটুকু বুঝতে পারছি আমরা অঙ্ক এবং সংখ্যার ভিতরে ডিফারেন্ট। অর্থাৎ এখানে যেগুলো দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল ভাবে 0 1 2 3 4 5 6 7 8 9 প্রত্যেকটি হচ্ছে এক একটা অঙ্ক। কিন্তু যদি এরকম করে বলা হয় 145 4046 যাই বলা হোক না কেন, এগুলো সবগুলো হচ্ছে একটা সংখ্যা, বাট অঙ্ক হচ্ছে ভিন্ন ভিন্ন। এমনকি একটা অঙ্ক একটা সংখ্যা হতে পারে। আমি যদি বলি শুধু 2, তাহলে এটা যেমন একটি অঙ্ক, ঠিক তেমনি ভাবে এটা একটি সংখ্যা, একটি সংখ্যা। ওকে, একটি সংখ্যা। তাহলে বলো এখানে যদি তোমাকে প্রশ্ন আসে, অনেক সময় আমাদের বইয়ে এরকম টাইপের প্রশ্ন যদি নার্সিং এডমিশনে আসে যে আমি তোমাকে এখন বলছি সবাই অ্যানসার দিবা। কোশ্চেন আসলো তোমার পরীক্ষায় যে 98, এখানে কয়টি অঙ্ক আছে? একটু সবাই একটু কমেন্ট করে জানাও তো, এখানে কয়টি অঙ্ক আছে? 98, এখানে কয়টা অঙ্ক আছে একটু সবাই জানাও তো। তার মানে এখানে অঙ্ক হচ্ছে 2টি, একটি নয়। এখানে সংখ্যা হচ্ছে একটা। কেমন? এখানে সংখ্যা একটি হলেও অঙ্ক আছে কয়টা? 2টি অঙ্ক আছে। কেমন? এই বাস্তব সংখ্যা কি? মূলত বাস্তব সংখ্যার সংজ্ঞা যদি তোমাকে আমি বলি, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, এই পরীক্ষায় জীবনেও আসবে না যে বাস্তব সংখ্যা কাকে বলে, জীবনেও তোমার নার্সিং এডমিশনে আসবে না। তাহলে এগুলো লিখে কোনো লাভ নাই। চলো আমরা এটা সম্পর্কে কথা বলি। প্রথম কথা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, মৌলিক সংখ্যা, পৌনঃপুনিক, এই 3টা আগে শিখবো। এরপরে এই বাস্তব সংখ্যার যে পার্টগুলো আছে, মূলদ অমূলদ, পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক, মৌলিক যৌগিক সহমৌলিক, এগুলো সম্পর্কে কথা বলবো। তার আগে এই 3টা টপিক নিয়ে আমাদেরকে একটু কথা বলতে হবে। এরপরে আমরা বাস্তব সংখ্যার যে ভাগগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। কেমন? চলো, পূর্ণবর্গ সংখ্যা। হোয়াট ইজ পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে তোমাদেরকে একটা কথা বলি, যেটা হচ্ছে কোন সংখ্যাকে যখন বর্গ করি আমরা, বর্গকে ইংলিশে যাকে বলি আমরা স্কোয়ার, বাংলায় তাকে বলি আমরা বর্গ। চলো আমরা বর্গগুলো দেখি। যেমন হচ্ছে 1-এর উপর যদি বর্গ করো, তার মানে হচ্ছে 1 গুণ 1। ওকে, তার মানে হচ্ছে 1। অর্থাৎ কোন সংখ্যার উপরে বর্গ করা মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা 2 বার গুণ। কেমন? আচ্ছা, আমি যদি 2-এর উপর বর্গ দিই, তার মানে হচ্ছে 2 গুণ 2, তার মানে হচ্ছে 2 দুগুণে 4। আমি যদি হচ্ছে 3-এর উপর বর্গ দিই, তার মানে হচ্ছে 3 গুণ 3, তার মানে হচ্ছে 3 3 9। এই যে মানগুলো বের হয়েছে, এই যে মানগুলো, এগুলো কি বলা হয়? মূলত পূর্ণবর্গ সংখ্যা। কেন? দেখো, আমরা যেমন জানি যোগের বিপরীত হচ্ছে বিয়োগ, আবার গুণের বিপরীত হচ্ছে ভাগ, ভাগের বিপরীত হচ্ছে গুণ। ঠিক তেমনি ভাবে যোগের বিপরীত হচ্ছে বিয়োগ, আবার বিয়োগের বিপরীত হচ্ছে যোগ। ঠিক তেমনি ভাবে এই যে বর্গ চিহ্ন দিয়েছি, এই বর্গ চিহ্নের বিপরীতটা হচ্ছে রুট ওভার। এই যে রুট বা বর্গমূল, যাকে বলি আমরা বাংলায় হচ্ছে বর্গমূল, ইংলিশে বলে রুট ওভার। কেমন? ওকে, তাহলে দেখো মূলত এই বর্গমূল মানে হচ্ছে এই 1-এর উপর যদি বর্গমূল দাও, তার মানে হচ্ছে 1। এই যে 4-এর উপরে যদি তুমি বর্গমূল দাও, তার মানে হচ্ছে 2। এই 9-এর উপর যদি তুমি বর্গমূল দাও, তার মানে হচ্ছে 3। এই 16-এর উপর যদি বর্গমূল দাও, তার মানে হচ্ছে 4। তারপরে হচ্ছে 25-এর উপর যদি বর্গমূল দাও, তার মানে হচ্ছে 5। এরপরে তুমি যদি হচ্ছে 36 উপর বর্গমূল দাও, তার মানে হচ্ছে 6। ওকে, তার মানে দেখো এই যে সংখ্যাগুলো, তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রত্যেকটা সংখ্যার বর্গ নির্ণয় করা যেমন দেখলাম, প্রত্যেকটা সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় সেটাও দেখলাম। কেমন? আমাদের টপিকটা ছিল হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ভাই আপনি তো পূর্ণবর্গ সংখ্যা নিয়ে কথা বলেননি, আপনি বলেছেন বর্গ, আপনি বলেছেন বর্গমূল। তাহলে আমরা এটাকে বললাম হচ্ছে বর্গ, এটাকে বলবো হচ্ছে
মূল। কেমন? ওকে, দেখো বর্গ এবং বর্গমূল নিয়ে কথা বললাম, আসলে এখানেই হচ্ছে আমাদের সেই পূর্ণবর্গ সংখ্যার আসল যে রহস্যটা সেটা এখানেই রয়েছে। মূলত যে সকল সংখ্যাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকেই বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। কেমন? সবাই একটু লিখে নাও, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। সবাই খাতা কলম নিয়ে বসছো তো? তার মানে দেখো যে সকল সংখ্যার আমরা কি দেখলাম, যে সকল সংখ্যার বর্গমূল, এই যে বর্গমূলের কথা বলছি, বর্গমূল একটা পূর্ণ সংখ্যা। কেমন? এগুলোকেই বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তোমাকে আমি বলি, তাহলে দেখো 36-এর উপরে বর্গমূল দিয়েছো, এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? 49। কেমন? 49কে দিলে তখন হয় 7। অর্থাৎ এই সংখ্যাগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলি হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। এর বাইরে যেগুলো আছে, যেমন হচ্ছে 1 পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা, মাঝখানে কিন্তু 2, 3 যেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরে যদি বলি 5, 8 এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি হচ্ছে এটা ক্লিয়ার হও তাহলে একটা প্রশ্নের উত্তর এখনই দিয়ে ফেলবা, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? আচ্ছা বলো তো তোমরা, এর ভিতরে পূর্ণবর্গ সংখ্যা কোনটা? এই সবাই একটু কমেন্ট করো এখানে পূর্ণবর্গ সংখ্যা কোনটা। যদি এটা পারো তাহলে বুঝবো যে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। মৌলিক সংখ্যা কাকে বলে? তো সবাই লেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে কি যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই তাকে বলে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। ওকে, তাহলে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাকে কি বলে ভাইয়া? মৌলিক সংখ্যা বলে। চলো এটা কিভাবে নির্ণয় করি আমরা একটু দেখি। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি তুমি ভাঙাও এক ব্যতীত, যেমন আমি তোমাকে যদি বলি আমি তোমাকে বললাম 8, আমি তোমাকে বললাম 8, 8কে কত দ্বারা ভাগ দেওয়া যায়? দেখো 1 গুণ 2 গুণ 4 গুণ 8। দেখো 1 এবং 8 ব্যতীত আরো 2টা গুণনীয়ক আছে, কিন্তু আমি যদি তোমাকে বলতাম 5, তাহলে বলো তো ভাইয়া 1 এবং 5 এই দুইটা ছাড়া 2, 3, 4 একটা সংখ্যা দিয়েও কি এর ভিতর ভাগ দেওয়া যায়? যায় না। তার মানে যে সংখ্যার ভিতরে যদি হচ্ছে এটা বুঝতে অসুবিধা হয়, গুণনীয়ক বুঝতে অসুবিধা হয়, সহজে লিখতে পারো যে সংখ্যার ভিতরে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না। কথা বুঝতে পারছো? চাইলে এটাও লিখে নিতে পারো, অর্থাৎ এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না তাকে বলে মৌলিক সংখ্যা। একটা কোশ্চেন দিলাম, নিচের কোনটা মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা। ওকে, নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটা মৌলিক সংখ্যা? একটু সবাই দ্রুত কমেন্ট করো তো, এ বি সি ডি নিচের কোনটা মৌলিক সংখ্যা? মনে রাখবা ভাই, এক কোনো মৌলিক সংখ্যা না, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। কেমন? একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, এছাড়া আর কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারে না। 2 ব্যতীত অন্য কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারে না। তো আমরা কিন্তু হচ্ছে পৌনঃপুনিক নিয়ে কথা বলবো। পৌনঃপুনিক মানে হচ্ছে নাড়াচাড়া দিয়ে বসো একটু, তারপরে বলছি একটা গল্প বলি, তারপরে হচ্ছে পৌনঃপুনিক নিয়ে কথা বলি। শোনো সবাই একটু খেয়াল করে কান খাড়া করে শোনো, কেমন? আচ্ছা দেখো, আমাদের যারা ছেলেরা আছে তারা ভালো জানবা যে আমাদের মসজিদে অনেক সময় জিলাপি দেয়, ঠিক আছে? দেখছো না অনেক সময় জিলাপি দেয়। তো কিছু আছে হচ্ছে মনে করো জিলাপি পাগলা পাবলিক আছে, যারা করে কি জানো, যখন জিলাপি দেয় তখন হচ্ছে এরকম করে বলে যে আমাকে জিলাপি দেন, তারপর ওকে জিলাপি দিল, জিলাপি দেওয়ার পর মনে করে হাতে জিলাপি দিয়েছে, ও করে কি ডান হাত থেকে জিলাপিটা নিয়ে বাম হাতে নেয়, হ্যাঁ, নিয়ে তারপরে হাতটা এরকম করে পিছনে রাখে, পিছনে রেখে ডান হাতে হাত আবার বাড়ায়, বলতেছে আমি জিলাপি পাইনি, আমাকে জিলাপি দেন। তো এরকম করে মনে করো আর একবার নিছে, তারপরে নেয়ার পরে কি করে, ওকে হচ্ছে ধরো মনে করো আবার একবার দিছে, দেওয়ার পর ওইটাকে আবার পিছনে নেয়, আবার পিছনে আবার বলে আমাকে জিলাপি দেন। তো যখন হচ্ছে বুঝতে পারে যে না এ লোক হচ্ছে মূলত জিলাপি পাগলা, কি বলতো জিলাপি পাগলা, যখন তাকে জিলাপি পাগলা বুঝতে পারে তখন বলে এই তোরে এক মুঠ জিলাপি দিলাম, তাও তুই মসজিদের কোনায় গিয়ে বসে থাক, তবুও তুই হচ্ছে বারবার হাত পাতিস না। তো পৌনঃপুনিকের আরেক নাম হচ্ছে জিলাপি পাগলা। আজকে থেকে নতুন নাম, পৌনঃপুনিকের আরেক নাম জিলাপি পাগলা। চলো এই জিলাপি পাগলা জিনিসটা কি আগে সেইটা আগে শিখে নেই, যে কেনই আমি জিলাপি পাগলার সাথে ওর সাথে তুলনা করলাম। আমরা একটা সংখ্যা লিখি, তোমাকে বলি, যেমন আমি লিখলাম 4.03136, ঠিক আছে, 9, 1 এরকম লিখতে থাকলাম। ওকে, এইটা সংখ্যা লিখলাম। তার মানে দেখো এই সংখ্যাটা মূলত ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অসীম পর্যন্ত চলমান। এই সংখ্যাটা কোন জায়গায় যে থামবে এটা তুমি আমি কেউ জানি না। অর্থাৎ যে সংখ্যাকে আমরা এরকম করে থামাতে পারি না, এই সংখ্যাকে থামাতে পারি না, তবে কিছু কিছু সংখ্যাকে থামানো যায়। কিভাবে যায় দেখো, দেখো অনেক সময় হয় 3.66666 এরকমের আসে, এরকমের আসে। ওকে, তো যদি হচ্ছে দেখো যে
একই সংখ্যা দশমিকের পর বারবার আসতেছে, অর্থাৎ একই অঙ্ক বারবার 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 আসতেছে, তখন আমরা তাকে থামাতে পারি। কিভাবে থামাতে পারি চলো আমরা দেখে নিই। যেমন এই সংখ্যাটাকে আমরা থামাতে পারি এভাবে 3.6, এই 6-এর উপরে একটা পৌনঃপুনিক, উপরে এরকম একটা শূন্য দিয়ে দেবো, তাহলে আর পরে আর এই 6 দেওয়ার দরকার নেই। তার মানে হচ্ছে দশমিকের পর যদি পৌনঃপুনিক থাকে উপরে, তার মানে আমরা বুঝি নেই আসলে ওই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ ইনফিনিটি বা অসীম পর্যন্ত যাবে, অর্থাৎ ওইটা কোথায় থামবে আমরা জানি না, ওটা যাইতেই থাকবে যাইতেই থাকবে। কেমন? ওকে, এখন দেখো এরকমের সংখ্যা আরো যদি আমি বলি তোমাকে, যেমন 5.36363636 এরকম এরকম যাইতেছে। তার মানে তোমাকে যদি বলা হয় এই ইনফিনিটি পর্যন্ত যাবে এই সংখ্যাটাকে, তোমাকে আমি যদি বলি বলো তো এই সংখ্যাটার শেষ কোথায়, ভাইয়া এই সংখ্যাটার কোনো শেষ নাই। এই সংখ্যাটা কিভাবে সামনে আরো যত দূর আছে 3 6 এরকম করে যাইতেই থাকবে, অর্থাৎ এটা চলবে ইনফিনিটি বা অসীম পর্যন্ত। এমন সংখ্যাকে থামানোর জন্য, আমি আবার বলছি, এমন সংখ্যাকে থামানোর জন্য বারবার একই জিনিস চাই। মূলত হচ্ছে এই 3 6 হচ্ছে জিলাপি, ও একবার পাইছে, আবার হাত পাইতে বলে আমাকে আবার দেন, আবার হাত পাচ্ছে বলে আমাকে আবার দেন, আবার হাত পাতে বলে আমাকে আবার দেন। এই যে মনে করো জিলাপি পাগলা, এই জিলাপি পাগলাটারে মনে করো থামানোর জন্য আমরা কি করি, যে না মসজিদের কোনায় বসে থাক, তোকে জিলাপি প্রয়োজনে আমি 1 বালতি দিব, তাও তুই হচ্ছে হাত পাতিস না। এইটার নাম হচ্ছে পৌনঃপুনিক। এই জন্য হচ্ছে কি করে জানো, 5.36 অর্থাৎ এই 3-এর উপরে এবং 6-এর উপরে দুইটা পৌনঃপুনিক দিয়ে দেয়। তার মানে হচ্ছে এখানে ধরো 1 বালতি দিছে বা 2 বালতি দিছে, যে বাবা তুই চুপ থাক, তাও তুই জিলাপি আর দ্বিতীয়বার চাইস না। ওকে, তার মানে হচ্ছে এই পৌনঃপুনিকের মানে হচ্ছে এখানে 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 আসতেই থাকবে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ এখানে 3 6 3 6 3 6 আসতেই থাকবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিট হয়, তাহলে ওই সংখ্যাকে আমরা থামাই দিতে পারি। যাকে কি দিয়ে থামাবো আমরা? পৌনঃপুনিক দিয়ে। কথা বোঝা গেছে? ওকে, এখন দেখো আমরা দেখলাম একটা সংখ্যার ক্ষেত্রে একটা পৌনঃপুনিক চিহ্ন দেই, দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা দুইটা পৌনঃপুনিক চিহ্ন দেই। কিন্তু এখন আসো আমাদের আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি ব্যাপারটা এমন না হয়, যদি ব্যাপারটা এমন হতো, মনে করো 3 9 6 এমন হইতো, 3 9 6 3 9, দুঃখিত, 3 9 6 3 9 6 এরকম করে আসতো। তাহলে এখন যদি তোমাকে বলি বলো তো এই সংখ্যাটা থামবে কোন জায়গায়, তখন তুমি বলো ভাই এই সংখ্যা তো থামবে না, এই সংখ্যা তো চলমান, এই সংখ্যা তো অসীম। এই সংখ্যা কত পর্যন্ত চলবে? 5.396 396 396 396 396 396 396 এরকম করে হতেই থাকবে। এই সংখ্যাকে আমরা কি করতে পারি? এখন দেখো এটাকে তো আমাদের একটা পৌনঃপুনিকের সিস্টেমে আনা যায়। এখন দেখো এই সংখ্যাকে করার জন্য যদি হচ্ছে 2-এর অধিক পৌনঃপুনিক থাকে, তাহলে মনে রাখবা সেক্ষেত্রে মাঝখানে যে সংখ্যাটা থাকবে বা মাঝখানে যে অঙ্কটা থাকবে তার সাথে কোনো পৌনঃপুনিক দিতে হয় না। অর্থাৎ দুই পাশে যদি পৌনঃপুনিক দাও, মাঝখানের জন্য পৌনঃপুনিক অটোমেটিক্যালি হয়ে যায়। অন কাইন্ড অফ, এটা তোমরা বুঝতে পারো শীতকালের খাতার উপরে বিবেচনা করে। ধরো হচ্ছে 3 জন বন্ধু বা 3 জন বান্ধবী ঘুমাচ্ছ, তখন হচ্ছে কি করে মাঝখানে যে পাবলিকটা থাকে তাকে কি হচ্ছে কম্বল টানাটানি করতে হয়? টানাটানি করতে হয় না। অর্থাৎ দুই পাশে যে থাকে তারা কম্বল নিয়ে মারামারি করে, মাঝখানের জন দিদা আসছে নাকে সরিষার তেল দিয়ে তারপর ঘুমাচ্ছে। কারণ কি, তোরা দুজনে মারামারি করে যে জিত সারো সেটা ডাজেন্ট ফ্যাক্ট, বাট তোরা দুজনে যদি শান্তিতে থাকতে পারো, আমার কম্বল টানাটানি করার দরকার নেই, আমার গায়ে এমনিতেই কম্বল থাকবে। তো ওই জায়গা থেকে আসলে বুঝতে হবে এখানে হবে মূলত 3 9 6, অর্থাৎ এই 6-এর উপরে একটা দিবা, 3-এর উপরে একটা দিবা। অর্থাৎ উভয় পাশের দুইটা অঙ্কের উপরে যদি পৌনঃপুনিক থাকে, তাহলে মনে রাখবা মাঝখানের যে সংখ্যাটা বা অঙ্কটা থাকবে তার উপর অটোমেটিক্যালি পৌনঃপুনিক হয়ে যাবে। তার মানে হচ্ছে কি আমাদের 3টার উপরে কিন্তু পৌনঃপুনিক পড়বে না। আমার কথা বুঝতে পারছো? 3টার উপরে কিন্তু পৌনঃপুনিক হবে না। এখন দেখো যদি 3টা না হয়, যদি 5টা হতো বা 6টা হতো, 10টা হতো, যতটা হোক, যদি বারবার রিপিট হয় এমন কোনো সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমটা এবং শেষটা এই দুইটা অঙ্কের উপর আমরা পৌনঃপুনিক দিব। তাহলে আর আমাদের আগের অঙ্কগুলোতে মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে বা অঙ্কগুলো থাকবে সেগুলোতে আমাদের কি দিতে হবে না, কোনো পৌনঃপুনিক দিতে হবে। ওকে, সবাই যদি বুঝতে পারো তাহলে একটু সবাই লেখো ইয়েস। আরেকটা জিনিস তোমাদেরকে একটু আমি ভালো করে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে দেখো এইমাত্র একটা মৌলিক সংখ্যা বুঝিয়েছি না, এইটার সাথে আরেকটা সংখ্যার খুব একটা মিল আছে, দেখতে পাচ্ছ? সহমৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা যদি হচ্ছে দেখতে মনে হয় যে যাহাই মৌলিক তাহার সাথে একটু সহ, মানে সাথে যদি কিছু থাকে তাহলে সেটা সহমৌলিক, মানে এটা মনে হয় না, মানে সহযোগ মৌলিক, বাট সেম কিন্তু ডিফারেন্ট। কথা বুঝতে পারছো? আমরা বলি না সেম কিন্তু ডিফারেন্ট। ওকে, সহমৌলিক সংখ্যা হচ্ছে দুটি সংখ্যা বা তিনটি সংখ্যার ক্ষেত্রে হতে পারে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এমন সংখ্যাকেই বলা হয় পরস্পর সহমৌলিক। ওকে, অর্থাৎ দুইটা মৌলিক সংখ্যা, আমি যদি বলি দুইটা মৌলিক সংখ্যা পাশাপাশি বসলে তাদের কি মূলত সহমৌলিক বলে। যেমন আমি যদি তোমাকে বলি ধরো 4 কে যদি হচ্ছে আমরা একটু ভগ্নাংশ আকারে ভাঙাতে চাই, 4 কে যদি ভাঙাতে চাই কি কি ভাঙাতে পারি? গুণনীয়কগুলো 1,
গুণ 2 গুণ 4। দেখো আমরা কিন্তু একটা 1 এবং 4 ব্যতীত আরেকটা সংখ্যা পেয়ে গেছি। ওকে, একই ক্ষেত্রে যদি আমরা 5 কে যদি করি তাহলে দেখো আমরা 5 এবং 1 ব্যতীত অন্য কোনো সহমৌলিক অন্য কোনো হচ্ছে কি গুণনীয়ক পাই না। কিন্তু আমরা যদি চিন্তা করি যে 10 এর কি দেখো 1 আছে, গুণ 2 আছে, গুণ 5 আছে, গুণ 10 আছে, অর্থাৎ 1 এবং 10 ছাড়াও দুটো কি আছে, দুটো গুণনীয়ক আছে। আবার এক্ষেত্রে 4-এর ক্ষেত্রে একটা গুণনীয়ক আছে। অর্থাৎ যাদের গুণনীয়ক থাকে অর্থাৎ 1 এবং 4 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে তাদেরকে আমরা কি বলবো, আমরা কখনোই হচ্ছে পরস্পর সহমৌলিক বলতে পারি না। ওকে, যদি এমন দুইটা সংখ্যা হয় যাদের হচ্ছে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে বলা হয় পরস্পর সহমৌলিক। কথা বুঝতে পারছো? ওকে, যে সকল সংখ্যাদ্বয়ের, তোমরা চাইলে এটার একটু ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাগুলো লাগে না, তারপরে যদি চাও লিখে নিতে পারো যে সহমৌলিক কাকে বলে। যে সকল সংখ্যাদ্বয়ের, মনে রাখবা সহমৌলিক হতে হলে একটা সংখ্যা কখনো সহমৌলিক হয় না, অর্থাৎ অবশ্যই দুইটা সংখ্যা লাগবে, কমপক্ষে দুইটা সংখ্যা লাগবে। কেমন? একটা সংখ্যা কখনো সহমৌলিক হয় না, একটা সংখ্যা মৌলিক হতে পারে, বাট সহমৌলিক হতে হলে দুটো সংখ্যা লাগবে, দুটো সংখ্যার মাঝে তুলনা লাগবে। কেমন? তাহলে যদি দুইটা সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকে তাহলে পরস্পর সহমৌলিক। কথা বুঝতে পারছো? 1 এবং ওই সংখ্যা ব্যতীত যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তবে তাকেই বলে কি, সহমৌলিক। এমনিটি বললাম আর কি। এখন আসলে আমরা মূলদ অমূলদ নিয়ে কথা বলবো। চলো, মূলদ এবং অমূলদ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 90%, প্রায় 90%। আমি আবার বলছি প্রায় 90%। চলো দেখো, মূলদ সংখ্যা আমি একটা কথা বলি, শোন, একেবারে গোপন কথা। এখন আমি যে সংজ্ঞাটা দিব এই সংজ্ঞাটা বাংলাদেশের কোনো বইতে পাবি না। এমন কি হচ্ছে, এই স্টুডেন্টরা, তোরা যারা আমার স্টুডেন্ট আছো, আমার বাহিরে অন্য কোথাও এটা বলবিও না, এটা খুবই সিক্রেট। মানে হচ্ছে সিক্রেট কি জন্য, মানে এই ব্যাপারটা হচ্ছে একেবারে বই পুস্তকে থাকে না আর কি, স্বাভাবিকভাবে থাকে না। তবে আমাদের বোঝার জন্য একটু সুবিধা হয়, যেটা আমার মিলানো আর কি। সেটা হচ্ছে যে সংখ্যাকে আমাদের দু চোখ দিয়ে দেখা যায়, এক কথায় যাকে আমরা দু চোখ দিয়ে দেখতে পারি, সম্পূর্ণ সংখ্যা দেখতে পারি, তাকেই মূলত বলা হয় কি, বলা হয় মূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে আমরা দু চোখ দিয়ে দেখতে পারি না তাকে বলে মূলত অমূলদ সংখ্যা। কেমন? এখন দেখো আসলে আমরা কিভাবে দেখতে পারি, কিভাবে দেখতে পারি না, দুইটার পার্থক্যটা কি সেটা তোমাদেরকে আমি বলি। ওকে, আমি আবার বলছি, মূলদ সংখ্যাকে, যে সংখ্যাকে আমরা দু চোখ দিয়ে দেখতে পারি, ওকে, যার শেষ দেখতে পারি, যে সংখ্যাটা শেষ দেখা যায়, এবং যে সংখ্যাটা শেষ দেখা যায় না তাকে বলে অমূলদ সংখ্যা। আমি আবার বলছি, এটা কিন্তু কোনো সংজ্ঞা না, এটা হচ্ছে কি আমাদের এডমিশন টেস্টে যা শর্টকাট মনে রাখার জন্য একটা পদ্ধতি। আচ্ছা, অমূলদটা নিচে লিখি, এখানে কিছু এক্সাম্পল দিব। ওকে, তাহলে যে সংখ্যাকে থামানো যায় মূলত তাকে বলে মূলদ সংখ্যা, যে সংখ্যাকে থামানো যায় না তাকে বলে অমূলদ সংখ্যা। কেমন? এই একেবারে, হ্যাঁ, তোমরা যারা এই যে চুপ এরকম দিছো, সবাই চুপ থাকবে, হ্যাঁ, এটা কাউকে বলবা না, একেবারে গোপন কথা আমাদের। ওকে, এটা কোথাও বললে হচ্ছে মান সম্মান থাকবে না, তাহলে বলবে যে এই কি, এটা কোনো সংজ্ঞা হইলো নাকি। বাট আমরা তো শর্টকাট টেকনিক ফলো করবো যাতে করে এক্সামে ভালো রেজাল্ট করতে পারি। দেখো, তোমাদেরকে একটা কথা বলছিলাম এখানে যারা আমাদের অফলাইনে ক্লাস করে তোমাদেরকে, যে দেখো আমাদের একটা এডমিশন টেস্টে একটা প্রশ্নের জন্য আমাদের মাত্র 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে সলভ বের করতে হবে। তখন কি আর অত নিয়ম নীতি পালন করার সময় আছে নাকি আমার? হ্যাঁ, এত নিয়ম নীতি পালন করলে কি 10 সেকেন্ডে সলভ করা যাবে? 10 সেকেন্ডে প্রশ্নের অ্যান্সারও বের করতে হবে, ভরাটও করতে হবে। এইটা হচ্ছে আমাদের টেকনিক। এখন কোন জায়গায় কি নিয়ম আছে তা দিয়ে বাবা তুই পড়ে থাক, আমার নিয়ম দরকার নেই, আমি 10 সেকেন্ডে সলভ করতে পারলেই হয়। এটা হচ্ছে আমার কথা, বুঝতে পারছো? এই যে হচ্ছে ইস্টাদ মারিয়া, তারপর হচ্ছে নাজনিহা, আফরিন, তুলি, হ্যাঁ, তোমরা হচ্ছে এরকম করে চুপ থাকবা, এগুলো কাউকে বলবা না। আসলে দেখো, আমি তোমাকে বলি, এখানে আমি যদি তোমাকে একটা বলতাম 5.25, কেমন? আমি বলছি 5.25, এবং আমি এখানে বলছি 5.25 টু আচ্ছা, আবার ইংলিশে লিখতেছি না, 2 6 3 8 11 0 2 5 6 1 8 এরকম করে চলতেছে। তার মানে দেখো, দুইটা সংখ্যার ভিতরে একটা পার্থক্য দেখো। একটা দেখো, একটা হচ্ছে আমাদের খালি চোখে আমরা থামাতে পারছি, একটা দেখো খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, আমরা শুধুই বলছিলাম যাকে থামানো যায়, এই একটা ব্যাপার। আর যেটা হচ্ছে থামানো যায় না, আমরা একটু আগেই তোমাদেরকে কিন্তু পৌনঃপুনিকের সংজ্ঞার ভিতরে বলেছিলাম যাকে আমরা থামাতে পারি না। এখন দেখো, এইটাকে কিন্তু আমরা থামাতে পারি নাই। দেখো, এই আছে কি 2 5 2 6, তারপরে কত 3 8 1 1 0 1 5 6 1 8, মানে এরকম চলতেই থাকবে, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত। তার মানে যে সংখ্যাকে এরকমের ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন তোমাদের এক্সামে এত বড় থাকবে, তোমাদের এক্সামে ধরো হচ্ছে ধরো লাগবে 2.3 6 9 8, এরকম দিয়ে ইনফিনিটি দিয়ে দেবে, এরকম 3টা ফোঁটা দিয়ে দেবে। তার মানে তোমাকে বুঝতে হবে এই সংখ্যাটা ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত চলবে। তো এমন কোনো সংখ্যা যেটা অসীম পর্যন্ত চলে, এমন যদি হয় তখন তাকে আমরা অমূলদ সংখ্যা বলি, অর্থাৎ যাকে আমরা থামাতে পারি না।
যাকে আমরা কি করি না, থামাতে পারি না। এইগুলো প্রথম ব্যাপার। এখন আরেকটা জিনিস দেখো, তোমাদেরকে আমি এটা ধরো হচ্ছে এই জায়গায়ও রাখলাম না, এই জায়গায়ও রাখলাম না, আমি এটা ভিন্ন জায়গায় দিলাম। এখন তোমরা বলো, যেটা বলবা আমি তারপরে হচ্ছে অ্যান্সার দিব। তোমরা এখানে বলো যে এইটার অ্যান্সার কি হবে। হ্যাঁ, কোশ্চেন। আচ্ছা, আমি যদি বলি 7.39393939 ডট 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 ডট। এখন তোমরা বলো এই সংখ্যাটা কি মূলদ নাকি অমূলদ? দেখি তোমাদের ভিতরে কি কি অ্যান্সার আসে। 7.393939 ডট 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 ডট। এই সংখ্যাটা কি মূলদ নাকি অমূলদ? একটু তোমাদের অ্যান্সারটা চাই, সবার একটা অ্যান্সার চাই, সবার সবার সবার। মূল কথা হচ্ছে, দেখো ভাই, তোমাদের আপাত দৃষ্টিকোণ থেকে এটাকে অমূলদ সংখ্যা মনে হয়েছে, কারণ এটা আমরা দু চোখে দেখতে পাই না, অর্থাৎ আমাদের চোখের সীমানার বাইরে চলে গেছে। কারণ আমরা দেখতেছি 39393939 এরকম করে আসতেছে। তাহলে উপরেরটা যেহেতু এরকম ইনফিনিটি পর্যন্ত আসছে, সেটা যেহেতু অমূলদ সংখ্যা। এটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত আসে, সেটা একটা অমূলদ সংখ্যা। তাহলে এটাও তো ইনফিনিটি পর্যন্ত আসে, তার মানে এটাও হবে অমূলদ সংখ্যা। কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাটাই, এটা অমূলদ সংখ্যা নয়। অর্থাৎ এটা হচ্ছে সেই জিলাপি পাগলা, অর্থাৎ জিলাপি দিয়া হলেও তোরে মসজিদের কোনায় বসাই রাখছো, তাই না? ওরে তো জিলাপি দিচ্ছ, জিলাপি দিলে কি করছো, ভালো হয়ে গেছে না? তারপর তোর বলে নাই আমার জিলাপি দাও। এই মনে পড়ছে, আগের কথা মনে পড়ছে? যারে জিলাপি দিয়ে হলো বসাই রাখছো, এই জিলাপি পাগলাও কিন্তু অমূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা। কারণ কি জানো? কারণ এই সংখ্যাটা মূলত হচ্ছে 3-9, যদিও হচ্ছে এই যে পৌনপণিক, কারণ 3-9-3-9-3-9-3-9 বারবার আসছে। তো যাকে আমরা জিলাপি দিয়া হইলেও বসাইয়ে রাখতে পারি, তাকে আমরা কি বলবো বলো তো? আমরা তাই কি বলবো? মূলদ সংখ্যা। তার মানে এইটা একটা মূলদ সংখ্যার উদাহরণ। আমরা যদি এখানে মূলদ সংখ্যার ভিতরে রাখি, এটাকে একটা উদাহরণটা, সেটা হচ্ছে 7.393939 এরকমের, অর্থাৎ এই যে ইনফিনিটি পর্যন্ত যাবে, মূলত এই সংখ্যাটা হচ্ছে 7.39। ওকে, এর উপরে আমরা কি দিছি? পৌনপণিক দিছি, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। তার মানে হচ্ছে যদি এমন সংখ্যা দেয় তাহলেও মূলদ সংখ্যা, আর যদি এমন করে তোমাকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করে দেয়, তাহলে এটাও কি হবে বলো তো? মূলদ সংখ্যা। যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা হয়, আমি আবার বলছি, একটু খেয়াল করে শোন, কোনো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা কি? যাকে আমরা বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাই, তাকে আমরা কি বলি? পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, তাহলে কি হয় ভাইয়া? সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যত সংখ্যা আছে সবগুলোর উপরে বর্গমূল থাকলে, তাহলে ওটা অবশ্যই অমূলদ অমূলদ অমূলদ। ওকে, তাহলে দেখো মূলত হচ্ছে কি, আমি যদি তোমাকে এখন বলি যে মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে, যদি হচ্ছে ধরো 4-এর উপরে বর্গমূল আছে, তার মানে এটা মূলদ সংখ্যা, তার মানে কি? মূলদ সংখ্যা। তারপরে যদি বলি 9-এর উপরে বর্গমূল আছে, এটা কি? মূলদ সংখ্যা। তারপরে যদি আমি বলি 16-এর উপরে বর্গমূল আছে, এটা কি? মূলদ সংখ্যা। আমি যদি বলি 25-এর উপর বর্গমূল আছে, এটা কি? মূলদ সংখ্যা। আমি যদি বলি হচ্ছে 49-এর উপর বর্গমূল আছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ যেগুলো সবগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন আবার কেউ এসে প্রশ্ন করিস না যে ভাইয়া এই পূর্ণবর্গ সংখ্যাটা কি, তাহলে কিন্তু পিরামো। তারা হচ্ছে কি করবি, ক্লাসটা একটু আগে দেখে নিবি, ক্লাসটা রেকর্ড হয়ে ছাড়বো একটু পরে, জাস্ট তখন দেখে নিবি যে আমরা পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে সব মূলদ সংখ্যা। আমি আবার বলছি, যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে তার উপর যদি বর্গমূল থাকে, তাহলে সেটা মূলদ সংখ্যা। তাহলে সেটা কি? মূলদ সংখ্যা। চাইলে ছোট্ট করে নোট দিয়ে লিখে নে, এখানে তো জায়গা নেই, এজন্য তোমাদের যদি ছোট করে মনে চায় লিখে নিতে পারো যে পূর্ণবর্গ সংখ্যার উপরে বর্গমূল থাকলে সেটা মূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে, তাহলে সেটা অমূলদ সংখ্যা। একটু নোট দিয়ে লিখে নে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, একটু লিখে নে নোট। আমি সাইডে আসছি, একটি স্ক্রিনশট রেখে নিতে পারো, পরবর্তীতে প্রয়োজনে খাতায় লিখে নিবা। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কি আর ভগ্নাংশ কি? ভগ্নাংশ মানে ভাগের অংশ, এক কথায় হচ্ছে ভাগের অংশ। যে সংখ্যাটা আনাম না, মানে একক না। আমি যদি তোমাকে বলি যেমন হচ্ছে 3-এর যদি 2, তো এটা হচ্ছে একটা ভগ্নাংশ, ভাগের অংশ। ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ভাগের অংশ। তাহলে বাস্তব সংখ্যার কয়টা ভাগ ভাইয়া? 2টা। একটা হচ্ছে কি মূলদ, কি অমূলদ। ওকে, এখন দেখো অমূলদ সংখ্যা কি মাত্রই আমরা দেখেছিলাম। অমূলদ সংখ্যা এখানে স্টপ, এরপরে মূলদ সংখ্যা আবার চলবে। তো মূলদ সংখ্যাকে আবার ভাগ করছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। চলো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এখন আসো এই পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করছে। চলো সেই পূর্ণ সংখ্যার 3টা ভাগ কি কি আমরা যদি একটা দেখি, ঋণাত্মক, এরপরে হচ্ছে আরেকটা ভাগ হচ্ছে শূন্য, আরেকটা ভাগ হচ্ছে ধনাত্মক। ওকে ওকে, এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে? মূলত ঋণাত্মক মানে হচ্ছে, ভাই একটু কথা বলি, ঋণাত্মক মানে হচ্ছে ঋণ, ঋণ মানে হচ্ছে বিয়োগ। কি রকমের? মাইনাস, যতগুলো মাইনাস আছে সবগুলো ঋণাত্মক। যেমন -1, -2, -3, -4, -10 সব হচ্ছে ঋণাত্মক। কথা বুঝতে পারছো? তার মানে কিরকম হতে পারে? এই যে মনে করো হচ্ছে -1, -2, -3, -4, এগুলো সব ঋণাত্মক সংখ্যা। এগুলো সব কি? ঋণাত্মক সংখ্যা, ইনফিনিটি পর্যন্ত যাবে, এগুলো সব ঋণাত্মক সংখ্যা। ওকে, এবার ধনাত্মক সংখ্যা, ধরুন 1, 2, 3,
4 5 6 এগুলো সব ধনাত্মক সংখ্যা, ইনফিনিটি পর্যন্ত এগুলো সব কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। এখন একটা জিনিস একটু খেয়াল করো তো, এই যে জিরো, আমরা জিরোকে না ঋণাত্মক বলছি না ধনাত্মক বলছি। একটু কি খেয়াল করেছো যে আমরা কিন্তু ঋণাত্মককে কি বলি নাই, ধনাত্মকও বলি নাই, ঋণাত্মকও বলি নাই। তাহলে জিরো কি? মূলত এই ঋণাত্মক সংখ্যা এইটা আসছিল হচ্ছে যে নিচের কোনটি, এখন তোমাকে আমি যদি বলি বলো তো নিচের কোনটি ধনাত্মক সংখ্যা, তখন তুমি যদি দেখো 1 2 3 4 5 6 7 এগুলো সব ধনাত্মক সংখ্যা। কেমন? আমি যদি বলি নিচের কোনটি ঋণাত্মক সংখ্যা, আচ্ছা তোমাকে আমি বলি দুইটা অপশন 0 1 2 3 4, এইটা কি সংখ্যা তোমরা কি বলতে পারো? এটা একটা পূর্ণ সংখ্যা। আমি আগেই বলে দিচ্ছি এটা একটা পূর্ণ সংখ্যা। এটা ধনাত্মক সংখ্যাও না, এটা ঋণাত্মক সংখ্যাও না, কারণ 0 ধনাত্মক সংখ্যা নয়। 0 ধনাত্মক সংখ্যা নয়, ভালো করে বুঝে নাও। 0 ধনাত্মক সংখ্যা নয়, তার মানে এটা ধনাত্মক সংখ্যা না। কিন্তু আমি যদি আবার বলতাম যে ধরো -1 -2 -3, ঠিক আছে, এটা কি সংখ্যা? তাহলে যদি বলতাম যে তোমাদের কাছে মনে হচ্ছে এটা ঋণাত্মক সংখ্যা, কিন্তু না, এটা ঋণাত্মক সংখ্যাও না। তার মানে 0 ঋণাত্মক সংখ্যা নয়, 0 ঋণাত্মক সংখ্যা নয়। তার মানে এই সংখ্যাটা যদি না থাকতো তাহলে এখন এটা ঋণাত্মক সংখ্যা, আবার যদি মাইনাসটা না থাকতো তখন এটা হতো ধনাত্মক সংখ্যা। প্রশ্নটা হচ্ছে কি জানো? প্রশ্নটা হচ্ছে 0 সহ ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। কি বলা হয় বলো তো? এই ওকে, এইটা সবাই একটু লেখো, 0 সহ ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। এখন আসি তোমাদের সেই এডমিশন টেস্টের প্রশ্নটা কি আসছিল। তোমাদের প্রশ্ন আসছিল এমন যে এরকম একটা সংখ্যা দিয়েছে, সংখ্যাটা দিয়েছিল হচ্ছে এরকমের 0 -1 -2 -3 -4 এরকম দিয়েছে, দিয়ে বলছে নিচের কোনটি সঠিক। তখন ক নম্বর অপশনে ছিল ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মানে এরকম ছিল, বুঝতে পারছো? অথবা আরেকটা মনে হয় ভগ্নাংশ ছিল। তো দেখো অনেকেই কিন্তু ঋণাত্মক সংখ্যা দাগিয়ে আসছে, কারণ কি জানো? ওই যে পিছনে মাইনাস আছে, কারণ আমরা জানি কি পিছনে মাইনাস থাকলে ঋণাত্মক সংখ্যা, কিন্তু বেচারা পিছনে যে শূন্য আছে এটা খেয়াল করে নেই। দেখছো এই যে জিনিসটা আমরা আগেই বলেছিলাম যে এডমিশন টেস্টে প্রশ্ন খুব সহজ প্রশ্ন আসে, এডমিশন টেস্টে খুব সহজ প্রশ্ন আসে, কিন্তু তাদের সাধারণ প্রশ্নটার উপস্থাপনা থাকে অসাধারণ, অর্থাৎ এমনভাবে উপস্থাপনা করবে তোমার কাছে মনে হবে যে সবগুলোই কারেক্ট। তাহলে দেখো এরকম একটা প্রশ্ন এসে বলছে অঋণাত্মক সংখ্যা, তখন কিন্তু অঋণাত্মক। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এটা কেন? দেখো আমি তোমাকে কিন্তু অঋণাত্মক সংখ্যা পড়াই নাই, আমি পড়াইছি ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। তাহলে অঋণাত্মক সংখ্যা তো পড়াই নাই, ওটা তো আগেই বাদ। তাহলে তোমরা যারা হচ্ছে যদি এটা না পড়ে যাইতা তাহলে তুমি কি বলতা যে অঋণাত্মক সংখ্যা বলতে তো কোনো সংখ্যা নাই, সংখ্যা হচ্ছে ঋণাত্মক অথবা ধনাত্মক, অঋণাত্মক আবার কি? হোয়াট ইজ অঋণাত্মক ভাই? তোমরা কি বুঝতে পারছো? তাহলে যারা ঋণাত্মক দিয়েছে তাদেরটা কি হয়েছে? এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, সেম টাইপের একটা প্রশ্ন করি, এই প্রবাবিলি এই ট্রিটা আঁকছো, এই ট্রিটা আঁকছো, ট্রিটা কিন্তু দরকার, ঠিক আছে? এবং হচ্ছে এই ধনাত্মক সংখ্যার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা যদি বলি এটাকে একটা ট্রির মাধ্যমে যদি দেখাই, মৌলিক সংখ্যা তো বললাম যে সংখ্যাকে হচ্ছে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না তাকে বলে মৌলিক, আর যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো অনেক গুণনীয়ক থাকে তাকে বলে যৌগিক। কেমন? এটা একটি স্ক্রিনশট রাখো, এটা কিন্তু দরকার। হ্যাঁ, বাস্তব সংখ্যা, মূলদ, অমূলদ, এবং মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, এবং পূর্ণ সংখ্যা ঋণাত্মক, শূন্য, ধনাত্মক, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা হচ্ছে কিছু প্রশ্ন করি তোমাদেরকে। এই সংখ্যাগুলো কি? মৌলিক, ঋণাত্মক, অধনাত্মক, অঋণাত্মক, বলো তো এটা কি? তার মানে হচ্ছে এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে অঋণাত্মক, অথবা যদি তোমাকে আমি যদি বলতাম শোনো অঋণাত্মক, এখানে যদি এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, কিন্তু আমি যদি তোমাকে বলতাম 0 -1 -2 -3 -4, তখন এই সংখ্যাটা হতো কিন্তু অধনাত্মক, ঠিক আছে? এই যে অধনাত্মক অর্থাৎ শূন্য সহ, শূন্য সহ যদি থাকে তখন হচ্ছে অধনাত্মক, অঋণাত্মক। আর যদি শূন্য থাকে, আর যদি শূন্য থাকে তাহলে খেয়াল করবো, তাহলে কিন্তু অটা আর আসবে না, বুঝছো? মানে শূন্যের উপর নির্ভর করছে, শূন্য কিন্তু হচ্ছে মাঝখানে, তো শূন্য ছাড়া যদি হয় শূন্য নাই তাহলে ধনাত্মক অথবা ঋণাত্মক, কিন্তু যদি শূন্য থাকে তাহলে অধনাত্মক অথবা অঋণাত্মক। কথা বুঝতে পারছো? 1 2 3 এর শূন্য নাই, অথবা মনে করো -1 -2 -3 এমন, অর্থাৎ শূন্য নাই, তাহলে হচ্ছে হয়তো ধনাত্মক নয়তো ঋণাত্মক, ঠিক আছে? এটার ক্ষেত্রে হবে কি ধনাত্মক, ধনাত্মক, ঠিক আছে? এটার ক্ষেত্রে হবে কি ঋণাত্মক, ঋণাত্মক, এটার ক্ষেত্রে ঋণাত্মক। কিন্তু যদি শূন্য থাকে, যদি শূন্য থাকে, যদি এখানে শূন্য থাকতো তাহলে কি হতো? এটা কিন্তু ঋণাত্মক, তখন হতো কি অঋণাত্মক না, তখন হতো অধনাত্মক, মানে ধনাত্মক না, তখন হতো অধনাত্মক। দেখো শূন্য যদি থাকে তখন কিন্তু হিসাবটা ভিন্ন হয়ে যায়। 0 1 2 3 তখন হচ্ছে কি অঋণাত্মক, তখন হচ্ছে অঋণাত্মক, অঋণাত্মক, ঠিক আছে? এইটার ক্ষেত্রে হচ্ছে অঋণাত্মক। আবার যদি বলতাম আমি হচ্ছে
0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, তখন কি হয়ে যেত জানো? অধনাত্মক, অধনাত্মক, এই অধনাত্মক। এই চারটা ব্যাপার একটু মাথায় রাখবা, প্রয়োজনে চারটা জিনিস একটু গোল দিয়ে নিজে নিজে রাখতে পারো, ঠিক আছে? এই 1 2 3 এরকম যদি থাকে তাহলে হচ্ছে ধনাত্মক, -1 -2 -3 এমন যদি থাকে তাহলে হচ্ছে ঋণাত্মক, যদি 0 1 2 3 থাকে তখন হচ্ছে অঋণাত্মক, আর যদি 0 -1 -2 -3 থাকে তখন হচ্ছে অধনাত্মক। এই চারটা একটা স্ক্রিনশট রাখো, তাইলেই হবে। এই চারটা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু আছে, আমার কেন জানি মনে হয় এই জায়গা থেকে প্রশ্ন দিতে পারে, যদি হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন দেয়। ওকে, একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লেখো ডান। এই চারটা অপশন মনে থাকলেই হবে, কেমন? এই যে গোল 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 দিয়ে দিয়েছি, আচ্ছা আন্ডা দিয়েছি, রাজহাঁসের আন্ডা, পেঁচিহাঁসের আন্ডা, কোয়েলের আন্ডা, সবগুলো আন্ডা, আমরা পরীক্ষায় পেয়েছি আন্ডা, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আমাদের ফেসবুক পেজে তোমরা সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবে এবং হচ্ছে চোখ রাখবে আমাদের ফেসবুক পেজে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।